আসসালামু আলাইকুম। আমি সুরুজ্জামান রুদ্র আছি আপনাদের সাথে। আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রথমেই সকল করোনা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার্স কর্তৃক আয়োজিত আগামীর অর্থনীতি ও রিয়েল এস্টেট বিষয়ক আলোচনায় আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশের দুই সুনামধন্য রিয়েল এস্টেট কোম্পানির হেড অফ সেলস। আমাদের সঙ্গে উপস্থিত আছেন জেসিএস ডেভেলপমেন্ট লিমিটেডের হেড অফ সেলস পারভেজ আনোয়ার। আমাদের সঙ্গে উপস্থিত আছেন টম ইনো বিল্ডার্স লিমিটেডের হেড অফ সেলস মামুন আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা শুনবো আমাদের দুই প্রিয় হেড অফ সেলস স্যারের অপিনিয়ন। চলুন শুরু করি। ধন্যবাদ। আমি প্রথমেই একটু আমার দর্শকদের সঙ্গে আমার অতিথিদের সঙ্গে পরিচয় করে দিই। আর সাথে আছেন পারভেজ আনোয়ার বস, আমাদের সাথে আছেন মামুন আব্দুল্লাহ বস। আমি জানতে চাই পারভেজ আনোয়ার স্যারের কাছে, করোনাকালীন সময়ে অর্থাৎ বর্তমান বিশ্ব প্রেক্ষাপটটা এমন হয়েছে যে করোনাকে সঙ্গে করে নিয়েই আমাদের বসবাস করতে হচ্ছে। তো করোনাকালীন সময়ে আমাদের নিউ নর্মাল লাইফস্টাইল কি হবে, বা আমাদের নিউ নর্মাল লাইফস্টাইলটা সামনে কি হতে যাচ্ছে, তো এই বিষয়টা নিয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাই। অনেক ধন্যবাদ রুদ্র, আপনাদের আয়োজনে আমি থাকতে পেরে অত্যন্ত আনন্দিত। করোনা যখন শুরু হয়েছিল মার্চ মাসে, যখন বাংলাদেশে 23 তারিখে অফিস আদালত বন্ধ ঘোষণা করলো, আমরা ভেবেছিলাম যে 10-15 দিনের মধ্যে বাংলাদেশে করোনার একটা সমাপ্তি ঘটবে, আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাব। কিন্তু করোনা সারা বিশ্বব্যাপী তার মরণ গ্রাস বিস্তার করতে থাকে, যার সুবাদে এটা অনির্দিষ্টকালের জন্য চলতে থাকে। এবং এই গত 4 মাস আমরা আশায় থাকার পরে, এই 4 মাসে আমরা আসলে করোনার আগে পরে বা করোনার কালীন সময় এটা আর কিছু নাই, এটাই আমাদের স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে আমরা ধরে নিয়েছি। গত জুন মাস থেকে অফিস খোলার পর প্রথম দিক থেকে আশা করতে যাচ্ছিলাম, তো আমি গত জুন মাস থেকে অফিস করছি, এখন ধরেন জুলাই মাসের মধ্য দিক। তো এখন শুধু আমি না, বাংলাদেশের প্রতিটি মানুষ অ্যাজ ওয়েল এজ আমি বিশ্বাস করি বিশ্বের প্রতিটি মানুষ ধরে নিয়েছে যে করোনার মধ্যে থেকেই আমাদেরকে বাঁচতে হবে। এবং করোনার মধ্যে আপনারা যদি একটু খেয়াল করেন যে সবকিছু যেন মানুষ এটাকের মধ্যেই যতটা স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করে এটাকের মধ্যেই স্বাভাবিক জীবনযাত্রা রক্ষা করার চেষ্টা করছে। তো এখন আর করোনা পরবর্তীকাল, করোনা কাল এসব কিছু নাই, করোনার মধ্যেই বসবাস, এটাই আমাদেরকে করতে হবে। এবং রুদ্র যেটা বলছিল করোনার মধ্যে আমাদের অর্থনীতি, হ্যাঁ, পৃথিবীতে কিছু চেঞ্জ তো আসবেই। এবং গত 4 মাসে পৃথিবীর মানুষগুলো এই চেঞ্জের সাথে অভ্যস্ত হয়ে গেছে। এবং আমি আমার অবজারভেশন, আমার পর্যবেক্ষণ যেটা বলছে, সামনে যে দিনগুলো আসবে, বিশেষ করে যদি আমি আমাদের বাংলাদেশের কথা বলি, মানুষ এইটাকে অভ্যস্ত করেই কিছু কাটছাট, কিছু মিনিমাইজ করে তার জীবনযাত্রা অব্যাহত রাখবে। এবং করোনা কালে নিয়ে যে মার্চ এপ্রিল যেটা ছিল, আজকে জুলাই মাসের মাঝামাঝি এসে কিন্তু এটা টোটাল পরিবর্তিত হয়েছে, এবং এর মধ্যেই মানুষ মানিয়ে নিয়েছে। আমি রিয়েল এস্টেট সেক্টরে আছি, আপনারা যারা আছেন, যারা দেখছেন, তারা দেখবেন যে এই সেক্টরে মানুষ, এখন আমি ক্লায়েন্টের কল পাচ্ছি, ক্লায়েন্ট আসছে, আমার সাপ্লায়ার আসছে, অফিসে আমার ভিড় করছে, সবকিছু মিলে আমরা এই টাকার মধ্যে স্বাভাবিক হয়ে যাচ্ছি। সুতরাং এই অর্থনীতিকে মেনে নিয়েই আমাদের সামনের দিকে পর্যবেক্ষণ করতে হবে, এবং এই করোনাকালীনটাকে মেনে নিয়েই আমাদের সামনের দিকে পর্যবেক্ষণ করতে হবে। স্বাভাবিকভাবে ইন শর্ট আমি বলতে পারি, করোনা কালীন বা করোনা পরবর্তী বা করোনা পূর্ব এমন কোনো কিছু নেই, করোনার মধ্যেই বসবাস, এবং এটার মধ্যেই আমাদের অর্থনীতি। এই অর্থনীতিটাকে আমাদের বাঁচিয়ে রাখার জন্যই এটার মধ্যেই আমাদের কাজ করতে হবে। সুতরাং
নতুন করে মিনিমাইজ করে আমাদের কাজ করতে হবে। সুতরাং করোনার মধ্যবর্তী পরবর্তী কিছু নেই, এটাই আমাদের অর্থনীতি। ধন্যবাদ রুদ্র। থ্যাংক ইউ। থ্যাংক ইউ পারভেজ আনোয়ার স্যার। আমি এখন জানতে চাই আমি মামুন আব্দুল্লাহ স্যারের কাছে, করোনাকালীন সময়ে অর্থাৎ বর্তমান পৃথিবীর প্রেক্ষাপট যে অবস্থায় বিরাজ করছে তাতে আমাদের নিউ নর্মাল লাইফটা কেমন হবে, আমি একই প্রশ্ন আপনাকেও করছি, প্লিজ। আসলে আমি যেটা বলতে চাই, এই করোনা এর আগেও আমরা দেখেছি যে প্লেগ নামে একটা মহামারী সারা বিশ্বব্যাপী এসেছিল। তো এখন আমাদের এই যুগে আমরা এর আগে যে প্লেগের কথা বা বিভিন্ন মহামারীর কথা শুনেছি, তো গল্পে বা পত্রিকা বা ইতিহাসে আমরা ঘেটে আমরা পেয়েছিলাম প্লেগের মতো মহামারী, আরো অনেক ধরনের মহামারী আমরা দেখেছি শুনেছি। আজ যেটা আমরা ফেস করছি যে বিষয়টা, এই বিষয়টা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ইস্যু, সম্পূর্ণটা ডিফারেন্ট একটা প্যান্ডামিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তো এখানে আমার কাছে মনে হয় আমাদের নর্মাল লাইফটা আসলে একটু টাফ হয়ে যাবে। তবে বিজ্ঞানীরা যে বিষয়টা আমাদেরকে আশার বাণী শোনাচ্ছে, আসো। এইটার টিকা, আমি একটু বলি, এইটার টিকাটা যদি আবিষ্কার হয়ে যায়, যদি আমরা এই টিকাটাকে যদি আমরা একটু চিপ দামে মানে সর্বোচ্চ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেক্ষেত্রে হয়তোবা একটা স্বাভাবিক জীবনযাপনের কথা আমরা ভাবতে পারি। আদারওয়াইজ এই করোনাটাকে কিন্তু অত ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কারণ এই জিনিসটা এমনই একটা জিনিস যে জিনিসটা চোখে দেখা যাচ্ছে না, অথচ যাদের অ্যান্টিবডিটা একটু দুর্বল তাদেরকে কিন্তু আক্রমণ করছে। হ্যাঁ, আক্রমণ করছে। তো সেক্ষেত্রে একটু বলি, আমি কি শেষ করে দিচ্ছি? আমি শেষ করছি। আমি শেষ করতে বলিনি, আমি জাস্ট আপনাকে প্রশ্নটা আরেকবার মনে করিয়ে দিতে চাচ্ছি। আমি আপনাকে স্যার প্রশ্ন করেছি এই করোনা কালীন সময়ে অর্থাৎ করোনাকে সাথে নিয়ে আমাদের জীবনটাকে মানে পরিচালিত করতে হবে, এটার জন্য আমাদের নিউ নর্মাল লাইফটা কিভাবে হবে, কি রকম হবে? যদি আমরা টিকাটা, যদি যেমন রাশিয়া কিন্তু অলরেডি টিকা আবিষ্কারের পর্যায়ে গিয়ে ওরা কিন্তু ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, আর বিভিন্ন ইংল্যান্ড বা চায়না তো অলরেডি অনেক এগিয়ে গিয়েছে। আমার মনে হয় উইদিন শর্ট টাইমে টিকা চলে আসলে এই করোনা বিষয়টাকে ওভাবে আমি আশা করি আমাদের বর্তমান মানুষ এই করোনাকে মোকাবিলা করতে পারবে ইনশাল্লাহ। পাশাপাশি অবশ্যই এটার প্রভাব খুবই কঠিনভাবে আমাদেরকে কাজ করবে, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব আমাদের অর্থনীতিকে মারাত্মকভাবে কাজ করেছে। আর আমি বলবো যারা রিচেস্ট পারসন, দোজ হু হ্যাভ সাম এনাফ মানি টু মেনটেন হিজ ফ্যামিলি, তারা কিন্তু আসলে আউটসাইড দ্য রোডে আসছে না। বেসিক্যালি যারা কি বেশি পুয়ার, যাদের কাজ না করলে যারা যাদের রুটি রুজির বা স্বাভাবিক বাড়ি ভাড়া বলেন বা স্বাভাবিক জীবনযাত্রাটা চলবে না, তারাই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে হলেও সামাজিক দূরত্ব বজায় রেখে অফিসে যাচ্ছে। তো এই সামাজিক নর্মাল লাইফটা আসলে ঠিক হতে আরো বেশ সময় লাগবে। আমরা এখন কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আমরা নর্মাল লাইফ আমরা লিড করতে পারছি না। যেমন ধরেন আমি বলি, নর্মাল লাইফ লিড করতে পারছি না কিরকম? বাবা মারা গেলে সন্তান তার কবরে যাচ্ছে না, তারপরে মা মারা গেলে মায়ের করোনা হলে মাকে কি করছে, সন্তান জঙ্গলে ফেলে দিচ্ছে। আমরা নর্মাল লাইফটা মারাত্মকভাবে হুমকির মধ্যে আছে। যারা আর্থিকভাবে যারা অসচ্ছল তারা এই বিষয়টা কিন্তু বেশি ভোগ করতেছে, আইসোলেশন পাচ্ছে না, ট্রিটমেন্ট পাচ্ছে না। ডাক্তারের কাছে ফোন করলে ডাক্তাররা আবার কত সার্ভিস দিবে বলেন? ডাক্তাররাও তো একদম অনেক ডাক্তাররা শহীদ হয়েছেন, আপনি জানেন। কিছুক্ষণ আগে আপনি বলেছেন যে ডাক্তাররা অনেক শহীদদের উপর মাগফিরাত কামনা করে আপনি অনুষ্ঠান শুরু করেছেন। ডাক্তাররা কিন্তু ফ্রন্ট লাইন থেকে অনেক ডাক্তাররা মারা যাচ্ছে।
আমি মনে করি নর্মাল লাইফে করোনা মারাত্মক ভাবে একটা প্রভাব ফেলেছে, শুধু অর্থনীতিতে না, শুধু বাংলাদেশের অর্থনীতি না, সারা বিশ্বের অর্থনীতিতে মারাত্মক ভাবে প্রভাব ফেলেছে। কেউ কেউ এই বিষয়টাকে প্রকাশ করে, কেউ কেউ এটাকে প্রকাশ করে না। তারা ভাবে কি, তারা ভাবছে যে আমরা হয়তো বা শর্ট টাইমে ওভারকাম করবো, কিন্তু আমার পার্সোনাল মতামত যে এটাকে ওভারকাম করতে গেলে বেশ সময় লাগবে, বেশ সময় লাগবে। থ্যাংক ইউ মামুন আব্দুল্লাহ স্যার। আমি আরেকটু ইন্টারাপ্ট করতে চাই, যেহেতু নর্মাল লাইফ আপনি যদি স্বাভাবিক লাইফ লিড করতে চান, আপনি স্বাভাবিক লাইফের ভিতরে কিন্তু আপনার মৌলিক চাহিদা কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। তো আপনার স্বাভাবিক লাইফের ভিতরে কিন্তু এইগুলো যদি আপনার না থাকে, আপনার লাইফ কিন্তু স্বাভাবিক কখনোই হবে না, তাই না? আপনার বাসস্থান আছে, খাদ্য নাই। আপনার খাদ্য আছে, বাসস্থান নাই। একটু শেষ করছি, সেক্ষেত্রে রিয়েল এস্টেট সেক্টরে আমার প্রশ্ন আপনার কাছে ছিল যে করোনাকে, অর্থাৎ আমরা বিশ্বটা এমন জায়গাতে আমরা অবস্থান করছি যে আমি চাইলেও করোনাকে অ্যাভয়েড করে আমার অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছি না। অর্থাৎ আমাদেরকে টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করতে হচ্ছে এবং হবে। সেক্ষেত্রে আমার প্রশ্ন আপনার কাছে ছিল, আমাদের এই বাংলাদেশ প্রেক্ষাপটে, মানে অল পৃথিবী প্রেক্ষাপট এটার জন্য, যে করোনার কে নিয়ে, অর্থাৎ করোনাকে সাথে নিয়ে যে এখন আমাদের জীবনটা পরিচালিত করতে হচ্ছে, এইটা জন্য আমাদের কি কি পরিবর্তন, অর্থাৎ আমাদের কি কি পরিবর্তন এটার জন্য এসেছে? আমার প্রশ্নটা ছিল হচ্ছে নিউ নরমাল লাইফ গুলো কি? আমার প্রশ্নটা ছিল আপনার কাছে এটা। রাইট, নিউ নরমাল লাইফের ভিতরে আমার বাচ্চার স্কুলে যাওয়ার বিষয়টা একটা নরমাল লাইফের বিষয়, তাই না? আমার নরমালি অফিসে যাওয়াটা আমার নরমাল লাইফের বিষয়। প্রত্যেকটা জায়গায় কিন্তু করোনা হামলা দিয়েছে, যেমন তার প্রত্যেকটা স্কুল বন্ধ হয়ে গেছে, বেসরকারি স্কুলগুলো বন্ধ হয়ে গেছে করোনার কারণে। হ্যাঁ, তা আমরা যদি নরমালি বসবাস করতে চাই, এটাকে ফেস করে বসবাস করা যাবে, কিন্তু আসলে ওই লক্ষ্যে যেতে গেলে এটা স্বাভাবিক না নিয়ে গেলে আসলে এটা কোনো রকমই সম্ভব না। এটা টিকা আবিষ্কার বা এটা সমূলে ধ্বংস বা এটা মানুষের হিউম্যান বিং এর যে অ্যালাইভ থাকার জন্য যে একটা বিষয়, এই বিষয়টাকে নিশ্চিত না করা গেলে করোনা হওয়া মানেই যদি আপনার অ্যান্টিবডি দুর্বল থাকে, আপনি কিন্তু একটা মৃত্যুর ঝুঁকিতে পড়ে যাচ্ছেন। তো দ্যাটস ওয়াই এটা স্বাভাবিক লাইফে অবশ্যই মারাত্মকভাবে প্রভাব ফেলেছে বলে আমি মনে করি। থ্যাংক ইউ মামুন আব্দুল্লাহ স্যার। আমি যেতে চাই পারভেজ আনোয়ার কাছে। আমরা রিয়েল এস্টেট সেক্টরের সাথে আছি। আমার আপনার কাছে জানতে চাই, আপনার মানে করোনা পরবর্তী বলবো না আমি, মানে আমাদের আগামী দিনগুলোতে আমাদের কোন ধরনের অ্যাপার্টমেন্টের চাহিদা বাড়বে এবং কোন ধরনের অ্যাপার্টমেন্টের চাহিদা কমবে, মানে এবং কেন বাড়বে এবং কেন কমবে, এ বিষয়ে একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ রুদ্র আপনাকে, ধন্যবাদ মামুন ভাই আপনাকে। মামুন ভাই অনেক কিছু বলেছে এবং মামুন ভাইয়ের প্রতিটি কথাই ঠিকই আছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের মূল আলোচনা হচ্ছে করোনার মধ্যেই বসবাস। তো আমি একটু অপটিমিস্টিক মানুষ, আমি আশাবাদী মানুষ। আমি একটু অ্যানালিসিস করেছি, আমাদেরকে আসলে আগামী 3-4 বছর এই করোনার মধ্যেই বাস করতে হবে। টিকা আসলেও টিকা বাংলাদেশের মানুষকে দেওয়া, বাংলাদেশের অর্থনীতি সেটা কতটুকু সাপোর্ট করবে সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আমাদের যেহেতু রিয়েল এস্টেট সেক্টরে আছি, আমি কিন্তু এখানে আশার আলো দেখছি। আপনারা দেখবেন যে যে নতুন নিউ নর্মাল লাইফ হবে, এই লাইফে মানুষ কিছু সংযোজন করবেন, কিছু বিয়োজন করবেন, অর্থাৎ মানুষ নতুন লাইফে অ্যাডাপ্টেশন করবে, অভিযোজিত হবে। তো এই অ্যাডাপ্টেশন প্রক্রিয়ায় আমি আপনাকে নিশ্চিত বলতে পারি মানুষ তার অযথা ব্যয়টা কমাবে। অর্থাৎ সন্ধ্যার পর রেস্টুরেন্টগুলোতে ভিড়, ফাস্ট ফুডে ভিড়, ট্রাভেলস দেশে বিদেশে ভিড়, এটা মানুষ সামনের দিনগুলোতে বিশেষ করে বাংলাদেশের মানুষগুলো করবে না। কিন্তু মানুষ তখন কি হবে, এই যে অযথা ব্যয়, রেস্টুরেন্টে ঢুকলেই আপনার 2000-2500 টাকা খরচ বা ট্যুর, এই সেভিংস গুলো কিন্তু মানুষের হবে এবং হতে বাধ্য। কারণ মানুষ গত 4 মাসে যে কষ্ট ফেস করেছে, বিভিন্ন কোম্পানির স্যালারি কমানো বা আদার্স কিছু, মানুষ যে একটা অজানা আশঙ্কায় ছিল,
তো করোনা পরবর্তী কালে যেগুলো করলে নয়, কিছু বাহুল্য খরচ মানুষ অবশ্যই অবশ্যই কমাবে, এবং যার সুবাদে মানুষের সেভিংসটা বাড়বে। এবং সেভিংসটা যখন বাড়বে তখন মানুষ কিন্তু মানুষের মৌলিক স্বপ্ন, বাঙালির মৌলিক স্বপ্নটা বাড়ি করা, এবং এই বাড়িতে ইনভেস্টমেন্ট করবে। তো আমি, এবং যারা ধরেন খুব অনেক অনেক ধনী মানুষ, অনেক ব্যবসায়ী মানুষ, তারা কিন্তু বিদেশে যেও খুব বেশি মানে সেভ এটাও তো এখন বলতে পারছে না। সুতরাং এই মানুষগুলো কিন্তু সামনের দিনগুলোতে যখন সেভিংসে আসবে, কিছুতে আসবে, তখন মানুষগুলো কিন্তু ইনভেস্টমেন্টে যাবে, অ্যাসেটে ইনভেস্টমেন্টে যাবে। সুতরাং সামনের দিনগুলোতে যে খারাপ সময়টা আমরা পার করছি, আপনারা দেখেন মার্চ এপ্রিলে যে ভয়ের দিকগুলো ছিল, প্রতিদিন সন্ধ্যা পরে রাস্তা ফাঁকা হয়ে যেত, আজকে 4 জন মারা গেছে দুপুরে, যখন এটা স্বাস্থ্য মন্ত্রণালয় বলতো মানুষজন ভয়ে ঘরে ঢুকে যেত, এখন কিন্তু মানে দুপুর 2:30টার ব্রিফিং কেউ শুনে না। সুতরাং এটাই খুব স্বাভাবিক হয়ে গেছে। এবং সামনের দিনগুলোতে যেটা হবে, এই যে মানুষের সেভিংসটা বাড়বে, এবং সেভিংসটা কিন্তু মানুষ ধীরে 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 অ্যাসেটে বাড়বে। আমি জানি না মামুন ভাইয়ের কোম্পানির কি অবস্থা, আমার কোম্পানিতে আমি বলতে পারি গত 1 মাস অন্য যে কোনো সময়ের সময় এবং স্বাভাবিক সময়ের সময় ক্লায়েন্ট কোয়ারি বাড়ছে, এবং মানুষগুলো বলছে যে ভাই আগে মাথা গোঁজা ঠাই করতে হবে আমার সন্তানের জন্য, ইয়ে করার জন্য, যদি কিছু হয়ে যায়। আমার যারা এখন ভাড়া আছে তারা বলতেছে যে যদি ভাড়া দিতে না পারি। সুতরাং রিয়েল এস্টেট সেক্টরে এই করোনাকালীন সময়টাকে আশীর্বাদ হয়ে আসতে পারে, কারণ মানুষ সেভিংস এর দিকে হাত দেবে। এবং আমি আশা করি সামনের দিনগুলোতে আপনি দেখবেন 1200 থেকে 1500 থেকে 1800 স্কয়ার ফিট এই যে মধ্যবিত্ত যে ফ্ল্যাট গুলো, এই ফ্ল্যাট গুলোর চাহিদা অতিমাত্রায় বাড়বে, কারণ ব্যাংকগুলো তার লোনটা বাড়াই দিবে, কারণ ব্যাংকগুলোতে এখন প্রচন্ড তারল্য আছে, ব্যাংকগুলো তার বিজনেস স্টার্ট হয়ে আছে, ব্যাংকগুলো বিজনেস বাড়ানোর জন্য লোন দিবে, এবং মানুষগুলো কিছু সেভিংস থাকবে, মানুষ এই কষ্টগুলো মনে রেখে সামনের দিকগুলোতে অ্যাপার্টমেন্টে ইনভেস্টমেন্ট করবে। এবং এই ইনভেস্টমেন্টটা আমি আপনাদেরকে বলে রাখি ঈদের পর পরে আরো বেশি বাড়বে, এবং রেডি ফ্ল্যাটের দিকে চাহিদা মানুষ বেশি থাকবে, লোন নিয়ে উঠে যাবে, বা সেমি রেডি ফ্ল্যাটের দিকে চাহিদা বেশি থাকবে। সুতরাং আমি বলতে পারি যে আমরা আশায় বুক বাঁধি না কেন, সামনের দিনগুলোতে আমাদের ভালো দিন আসবে। এবং তারপরেও কিছু যে আশঙ্কা থাকে না তা না, আশঙ্কাকে আমরা করে যদি মানুষ দিতে পারি, মানুষকে এর মধ্যে বেঁচে থাকতে পারবে, যদি আমরা রিয়েল এস্টেট সেক্টরে এটা বলতে পারি, যদি আমরা মানুষকে ভয় পাওয়া দিই তাহলে মানুষ কিন্তু এগিয়ে আসবে না। তো আমি রিয়েল এস্টেট সেক্টরে অনেকদিন ধরে আছি, আমার যে এক্সপিরিয়েন্স এসছে অনেক বড় বড় বাংলাদেশে চলে এসছে 2007 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, তার আগে একটা রিসেশন আসছে, কিন্তু মানুষ রিসেশনের 111-এ মাউন্ট ভাই আমার জানবেন, তখন মাউন্ট ভাই খুব সম্ভবত আমার কলিগ ছিলেন, 111-এর কিন্তু বাংলাদেশে প্রচুর অ্যাপার্টমেন্ট বিক্রি পারছিল, মানুষ এই টাকাগুলো কিন্তু ইনভেস্টমেন্ট করছে, এই একমাত্র অ্যাসেট হচ্ছে মানুষের সেফ ইনভেস্টমেন্ট, যেটা মানুষের বাড়তে পারে। সুতরাং করোনা পরবর্তীকালে আমরা মানুষজনকে আশঙ্কা করতে পারি যে আমাদের এখানে ইনভেস্টমেন্টটা বাড়বে। এই ক্ষেত্রে আমাদের যেমন এগিয়ে আসতে হবে, আমাদের কোম্পানি যারা ওনার তাদেরকেও এগিয়ে আসতে হবে। এবং করোনা পরবর্তী আর নেই, করোনার কালীন সাথে মানুষ অভ্যস্ত হয়ে এর মধ্যে মানুষ ফ্ল্যাট প্লট অ্যাসেট ইনভেস্টমেন্ট এটা মনে হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ পারভেজ আনোয়ার স্যার। আমি এবার যেতে চাই মামুন আব্দুল্লাহ স্যারের কাছে। আপনার কাছে আমার একই প্রশ্ন যে আগামীতে আমাদের কোন ধরনের অ্যাপার্টমেন্টের চাহিদা বাড়বে, কেন বাড়বে, এবং কোন ধরনের অ্যাপার্টমেন্টের চাহিদা কমবে এবং কেন কমবে? মামুন আব্দুল্লাহ স্যার। ধন্যবাদ। আসলে আমি বলতে চাই, আমার ডোমিনো কোম্পানিতে আমি প্রায় 14 বছর ধরে এখানে কাজ করছি। তো আমরা ইনশাআল্লাহ আমরা প্রায় অ্যারাউন্ড 300-র মতো প্রজেক্ট আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি, 300-র মতো প্রজেক্ট। আমাদের এক্সিস্টিং কাস্টমার আসলে বেশি, আমাদের সাকসেস হিস্টোরি অনেক বেশি। পাশাপাশি আমি বলতে চাই আমার কাস্টমার কোয়ারিও বেড়েছে। আমি এখন বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, মিডিল ক্লাসের চেয়ে প্রাইম ফ্ল্যাটের চাহিদারা একটু আমার কাছে এই যে করোনাকালের ভিতরে, বিশেষ করে গভর্নমেন্টের যে একটা বিষয় আসছে, যে একটা বিষয় বলেছে গভর্নমেন্ট যে কালো টাকা সাদার একটা বিষয়, হ্যাঁ, এই বিষয়টা ডিক্লারেশনের পরে আমি যেটা কোয়ারিজটা পাচ্ছি যে প্রাইম কাস্টমারের চাহিদাটা একটু আমার কাছে বেশি মনে হচ্ছে, বেশি কোয়ারিজ পাচ্ছি আমি। পাশাপাশি অবশ্যই নির্জনের মিডিল ক্লাসের কাস্টমারটার পরিমাণটা একটু বেশি, সবসময় বেশি হয়েছে, কিন্তু আমার কাছে এই করোনাকালের পরিস্থিতিতে, এই লাস্ট 4-5 মাসের করোনার যে পরিস্থিতিতে আমরা এখনো আসলে এই করোনাকে কিভাবে মোকাবেলা করব,
হোয়াট হ্যাপেন টুমরো, আসলে মানুষ এখনো হোয়াট হ্যাপেন টুমরো রিগার্ডিং করোনা, আসলে কি হবে মানুষ এখনো, মধ্যবিত্তরা এখনো বুঝে উঠতে পারছে না। হ্যাঁ, সবাই কোয়ারিজ করছে, বাট এক্সিকিউশন বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে কম্পেয়ারলি একটু কম। তো সেক্ষেত্রে আমরা আমাদের এই করোনাকালীন বসবাস করার ক্ষেত্রে আমাদের এখানে ইনএভিডেন্স হতে আরেকটু সময় লাগবে, যে আসলে নিশ্চিত যে আমাদের আসলে এই করোনাটা 1-2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, না আরো 1-2 বছর লঙ্গার হবে, এটা কিন্তু কেউ বলতে পারছে না। যে 3 বছর থাকবে, না 2 বছর থাকবে, না 2 মাস থাকবে, কেউ কিন্তু বলতে পারছে না। দ্যাটস ওয়াই এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যার কাছে যতটুকু সঞ্চয় আছে, তারা কিন্তু ধরে বসে আছে, দেখছে বা দেখছে বা আগাচ্ছে না, বা যাদের কাছে যতটুকু সঞ্চয় আছে তারা কিন্তু আটকে রাখতেছে, যে আসলে কি হবে, এই একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে হ্যাঁ, মানুষ অবশ্যই ফ্ল্যাটের স্বপ্ন দেখে, বাসস্থানের স্বপ্ন দেখে। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে মিডল ক্লাসের চাহিদা বেশি, বাট তারা একটু এই করোনাকালীন কারণে একটু কনফিউশনে আছে যে হোয়াট হ্যাপেন টুমরো, করোনা কি আমাদের আরো মহামারী আকারে ধারণ করবে, না আমরা আরো স্বাভাবিক জীবনে যেতে পারবো, বা করোনা একদম নির্মূল হয়ে যাবে। এই ধরনের একটা এপার ওপারের একটা বিষয়ে সবাই আছে, মধ্যবিত্তেরা। আর নিম্ন মধ্যবিত্তরা কিন্তু মারাত্মক ভাবে ফাইট করছে তাদের দৈনন্দিন যে 4-5টা মৌলিক চাহিদা, ঘর ভাড়া বা ছেলে মেয়েদের স্কুলের বেতন, সব মিলিয়ে ঝিলিয়ে এইটা নিয়ে কিন্তু নিম্ন মধ্যবিত্তরা ফাইট করছে। আর মধ্যবিত্তরা যারা আছে তারা কিন্তু এই করোনাকালীন পরিস্থিতিকে মারাত্মকভাবে অবজারভেশন করছে, এবং তারা কিন্তু লক করছে 1250 স্কোয়ার ফিট ফ্ল্যাট বা ম্যাক্সিমাম 1500 স্কোয়ার ফিট ফ্ল্যাটের চাহিদা কিন্তু বেশি। পারভেজ সাহেব ঠিকই বলেছে, দ্যাটস অ্যাবসলিউটলি রাইট। বাট ইদানিং গভর্নমেন্টের ডিক্লারেশনের পরে একটু হাই প্রোডাক্টের কোয়ারিজটা আমার কাছে মনে হচ্ছে একটু বেড়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ মামুন আব্দুল্লাহ স্যার। আমি এবার যেতে চাই পারভেজ জানোয়ারের কাছে। আপনার কাছে আমার প্রশ্ন, করোনা থেকে আমরা বাংলাদেশের যারা কর্পোরেট জগতে আছি, আমরা যারা সার্ভিস হোল্ডার্স আছি, আমরা ছোট্ট একটা প্রশ্ন, যে আমরা করোনা থেকে আমরা কি শিক্ষা পেয়েছি? পারভেজ জানোয়ার স্যার। ধন্যবাদ রুদ্র। করোনা থেকে আমরা শিক্ষা যেটা পেয়েছি, যে এটা আমরা আমাদের সার্ভিস হোল্ডার আছি। ব্যক্তি জীবনের জন্য বলছি। আচ্ছা, রাইট, ব্যক্তি জীবনের জন্য। ধন্যবাদ রুদ্র। আসলে এই করোনা আমাদের যারা সার্ভিস হোল্ডার আছে, বিশেষ করে যে আমরা বেসরকারি জবে আছি, এদের জন্য একটা বড় শিক্ষা নিয়ে আসছে কিন্তু। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মোস্ট প্রবলি 90% কোম্পানি এই করোনার সুযোগটা নিয়েছে। বাংলাদেশের অনেক রিয়েল এস্টেট কোম্পানি আছে যারা বছরের পর বছর মানে আমাদের উপর ভর করে, এই কর্মীদের উপর ভর করে শত শত কোটি টাকা প্রফিট করছে। কিন্তু করোনা হতে হতে, করোনা মার্চে বন্ধ হলো, এপ্রিল মাসেই কোম্পানিগুলো বললো যে আমরা স্যালারি দিতে পারবো না, আমরা ঈদ বোনাস দিতে পারবো না, আমরা মে মাসে ঈদ বোনাস দিল না, 50% করলো। সুতরাং এই কোম্পানিগুলো, আমরা যারা প্রাইভেট সার্ভিসে আছি, আমাদের অনৈক্যের সুযোগটা নিয়ে তারা তাদের সুযোগটা নিয়েছে। সুতরাং আমাদের এখানে বড় শিক্ষা দিচ্ছে যে যারা সরকারি এমপ্লয় আছে তাদের একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আছে, রাষ্ট্রীয় তাদের একটা নিরাপত্তা আছে। কিন্তু যারা আমরা প্রাইভেট জব করি, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানে জব করি, বিশেষ করে বাংলাদেশি যারা মালিকানা প্রতিষ্ঠানে জব করি, তাদের কাছে সবচেয়ে বড় শিক্ষা নিয়েছে যে আমাদের ঐক্যবদ্ধভাবে যদি সামনের দিকে এগোতে না পারি, তাহলে সামনে আমাদের জন্য আরো বড় ক্ষতি, আরো বড় ডিজাস্টার আসতে পারে। সেই জন্য এই শিক্ষাটা হচ্ছে, বিশেষ করে আমরা রিয়েল এস্টেট আছে, তো রিয়েল এস্টেট না, অন্য যে কোনো প্রাইভেট সেক্টরে আছি, আমার মনে হয় আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটি সংস্থার মধ্যে একটা অ্যাসোসিয়েশন থাকা উচিত, এবং প্রত্যেকটি সংস্থার একে অপরের সাথে একটা যোগাযোগ থাকা উচিত, কারণ এই বিপদ আপদে আমরা সকলটি করতে পারি। সুতরাং আপনার সঙ্গে করোনাকালীন সময় অ্যাসোসিয়েশনের ব্যাপারটা নিয়ে পরে আসবো, এটা নিয়ে আচ্ছা, প্রশ্ন আছে, পরে আছে। তো আমার কাছে এটাই একটাই শিক্ষা থাকছে রুদ্র, যে আমার যারা প্রাইভেট জব করছি, সার্ভিস হোল্ডার করছি, আমাদের মধ্যে যোগাযোগ রাখতে হবে, এবং বাংলাদেশের যে সবসময় মালিক পক্ষ এবং হচ্ছে আরেকটি শ্রমিক পক্ষ বা এমপ্লয়ি পক্ষ যে এটা সংঘাত, এটা খুব ভালো মতোই ভাবে করোনার সময় আমাদেরকে এটা চোখে আঙুলটা দেখিয়ে দিল। আমি একটু বলতে চাই, মানে করোনা কি এটা আমাদেরকে শিখিয়ে দিল না যে উপার্জনের কিছু একটা অংশ সবসময় জমা রাখা উচিত ভবিষ্যতের জন্য? জমা রাখা, এটা কি বড় একটা শিক্ষা হয়েছে? এইটা তো আমাদের সবচেয়ে বড় শিক্ষা দিল। কারণ আমরা অনেক সময়, এই যে মামুন ভাই বলে, যিনি ডমিনোতে 14 বছর আছেন, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে 14 বছর, 15 বছর, 20 বছর
থাকছি এবং কোম্পানির জন্য সবকিছু দিয়ে দিয়েছি, এটা অবশ্যই উচিত, এটা আমার ডেডিকেশন থাকা উচিত। কিন্তু এখানে যে বড় শিক্ষা দিল যে বিপদের সময় আসলে আমাদের কেউ অনেক সময় আমাদের কোম্পানিগুলো আমাদের পাশে আসে না। যদিও সব কোম্পানির ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, তারপরেও রুদ্রর সাথে আমি একমত। এখন থেকে করোনা পরবর্তী যে ডে ওয়ান, ধরেন যদি আজ থেকে ডে ওয়ান হয়, প্রত্যেকটি মানুষের একটি ইনকামের একটি সেভিংস, সে 5% হোক 10% হোক, এইটাকে তাকে তাকে সেভিংস করতেই হবে। এবং তার স্যালারি যদি সে যদি 1,000 টাকা হয়, তাহলে 1,000 টাকা হলেও তাকে 100 টাকা সেভিংস করতে হবে বা 50 টাকা সেভিংস করতে হবে। এইটা ডিডাক্ট করে তার বাকিটা স্যালারি ভাবতে হবে। এটা আমি মনে করি যে তাদের স্যালারি যদি 100 টাকা হয়, তাকে 5 টাকা সেভিংস করতে হবে এবং 5 টাকা মাসের শুরুতে এটা মাইনাস করে বাকি টাকা দিয়ে তার জীবন চলতে হবে। এটাই বড় শিক্ষা আমাদের। ধন্যবাদ। থ্যাংক ইউ পারভেজ আনোয়ার স্যার। আমি মামুন আব্দুল্লাহ স্যারের কাছে যাচ্ছি। আপনার কাছে আমার একই প্রশ্ন, করোনা আমাদেরকে কি শিখিয়েছে আমরা যারা কর্পোরেট জগতের সঙ্গে আছি? করোনা আসলে খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। এটা খুবই যুগোপযোগী একটা কোশ্চেন। এই কোশ্চেনটা অল ওভার দ্য ওয়ার্ল্ড, যারা সারা বিশ্ব সরি সারা বিশ্বকে যারা শাসন করে, এটা এই কোশ্চেনটা তাদের জন্য বেশি প্রযোজ্য। আর আমি মনে করি আহ, তুমি যদি 3 টাকা ইনকাম করো, অবশ্যই তুমি 1 টাকা সঞ্চয় করবে, বাকি 3 টাকা তুমি খরচ করবে। একটা ইনকামের একটা অংশ তুমি অবশ্যই সঞ্চয় করবে। এটাই আমাদের আল্লাহ রসুলও বলে গিয়েছেন। আল্লাহ রসুলও বলেছেন সঞ্চয়ের কোনো বিকল্প নেই। আর করোনা যে শিক্ষা আমাদেরকে দিয়েছে খুবই মারাত্মক এবং রিয়েলিস্টিক একটা শিক্ষা দিয়েছে, যে আমাদের যে কোনো পরিস্থিতিতে মানব জাতিকে অবশ্যই সাবধান থাকতে হবে। কারণ আজ থেকে আমি যদি 20 বছর আগে চিন্তা করি বা 25 বছর আগে চিন্তা করি, বা 1952 সালে বা 1971 সালে যে দেশ স্বাধীন হয়েছে, তখন আমাদের দেশে কত লক্ষ লোক ছিল? 7 কোটি লোক ছিল। 7 কোটি লোক ছিল। আজকে যদি আমরা হিসাব করি, আমাদের হিসাব কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখেন। প্রায় সরকারি জরিপ অনুযায়ী বলে 18-20 কোটি। আমার কাছে বেসরকারি মনে হবে আরো অনেক বেশি। এটাতে হিসাব করে যদি আমি ধরি, সারা বিশ্বে কিন্তু প্রায় 700-750 কোটি লোক সারা বিশ্বে। বিজ্ঞানীরা জরিপ করে একটা জিনিস পেয়েছে, 2021 সালে 880 কোটি লোক হবে সারা বিশ্বে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা মানব জাতিরা অবশ্যই আমাদেরকে শিক্ষা দিয়েছে করোনা, যে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। আজকে করোনা এসছে, আগামীকালকে আরো কোনো মহামারী আমাদের জন্য ওয়েট করছে। দ্যাটস ওয়াই আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। সেই জন্য আমাকে অবশ্যই প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ এই পৃথিবীকে বাঁচানোর জন্য একমাত্র উপায় হচ্ছে, মানব জাতিকে বাঁচানোর জন্য একমাত্র উপায় হচ্ছে প্রকৃতি। আমরা কি করছি? মানুষ বাড়ছে, সাথে সাথে আমরা বন কেটে উজাড় করছি, প্রকৃতির পরিবেশ নষ্ট করছি, এনভায়রনমেন্ট নষ্ট করছি। বিশেষ করে যে আপনার ওই যে পরিমাণের যে আপনার পরিবেশ দূষণ করছি, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে আকাশের যে একটা যে কি আছে, ওইটা কিন্তু ধ্বংস হচ্ছে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা ধ্বংসের দিকে যাচ্ছি, আরো প্যান্ডামিক আমার জন্য ওয়েট করছে। দ্যাটস ওয়াই এই করোনা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তোমরা সাবধান হও, তোমাদের কাছে আরো ভয়ঙ্কর কিছু জিনিস আসবে, যেটা থেকে তোমাদেরকে মোকাবেলা করতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আর একটা শিক্ষা দিয়েছি করোনা আমাদেরকে, যে আয় বুঝে তোমাকে অবশ্যই ব্যয় করতে হবে। কারণ কি, যখন তুমি আয় বুঝে ব্যয় করবে, তখন তুমি এই মহামারীকালীন অবস্থায় তুমি নিজেকে ট্যাকেল দিতে পারবে। দ্যাটস অল। থ্যাংক ইউ মামুন আব্দুল্লাহ স্যার। আমি একটু বিজনেস প্রেক্ষাপটে যেতে চাই। আমি পারভেজ আনোয়ার স্যারের কাছে যাচ্ছি। আমাদের বর্তমানে অর্থাৎ আগামীর জন্য আমাদের সেলস এন্ড মার্কেটিং পলিসি কি হওয়া উচিত? পারভেজ আনোয়ার স্যার। ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সময়টাই, যেহেতু আমরা রিয়েল এস্টেট সেক্টরে আছি। আগামী সময়গুলোতে আমাদের আসমা, আমি শুনতে পাচ্ছি না কেন? আগামী সময়টা যেটা হচ্ছে যে রিয়েল এস্টেট সেক্টরের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের মার্কেটিং পলিসিটাও আমাদের চেঞ্জ করতে হবে।
প্রথম আমাদের চেঞ্জ করতে হবে, আমাদের ডিজিটাল প্রেক্ষাপটে আসতে হবে। কারণ ডিজিটাল প্রেক্ষাপটে এখন আগে যারা রিয়েল এস্টেট হতো, আমরা ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভিজিট করা, ক্লায়েন্টের অফিসে যাওয়া, ক্লায়েন্টের বাসায় যাওয়া, এইটা থেকে আমাদের সরে আসতে হবে। কারণ ক্লায়েন্টরা এখন খুব বেশি এটা আপনি আগামী 6 মাস না, আগামী 1 বছরও বা 2 বছরও ক্লায়েন্টরা কিন্তু আপনাকে মুখোমুখি সময় দেওয়া বা ক্লায়েন্টের অফিসে যে ওয়েট করে থাকা, এইটা বন্ধ করতে হবে। আমাদের যত ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, প্রত্যেকটা ডিজিটাল প্ল্যাটফর্ম, বুস্টিং বলতে পারেন, আমার ইমেইল মার্কেটিং বলতে পারেন, SMS মার্কেটিং বলতে পারেন, আপনাকে হচ্ছে আরো যত ডিজিটাল ওয়েবসাইট আছে সবকিছু আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং কাস্টমারকে আপনাকে ক্লায়েন্টকে আপনাকে এতটুকু আপনাকে কমফোর্ট দিতে হবে যে তার স্বাস্থ্য সুরক্ষায় কোম্পানিগুলো সচেষ্ট। ক্লায়েন্ট আসলে আগামী অন্তত 6 মাস ক্লায়েন্ট আসলে তাকে স্বাস্থ্য সচেতন করা, প্রজেক্টগুলো হচ্ছে আসলে ক্লায়েন্টকে একটা ড্রপস দেয়া, প্রজেক্টগুলোতে আসলে ক্লায়েন্টের হাতে স্যানিটাইজিং ব্যবস্থা করা। সুতরাং এইটাকে কিন্তু ক্লায়েন্টগুলোতে আপনাকে কমফোর্ট ফিল করবে। সুতরাং আমার মতো হচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্মকে গ্রহণ করতে হবে এবং ক্লায়েন্টের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে সচেতন করতে হবে এবং এই কমফোর্টটা ক্লায়েন্টকে দিতে হবে। দিতে পারি, রিয়েল এস্টেট সেক্টরে আমার মার্কেটিং খুব বেশি সমস্যা হবে না। রুদ্র। থ্যাংক ইউ পারভেজ আনোয়ার স্যার। আমি মামুন আব্দুল্লাহ স্যারের কাছে যাচ্ছি। আমাদের আগামী সেলস এন্ড মার্কেটিং পলিসি কি হওয়া উচিত? বিষয়টাকে ধরেন, আপনি যদি করোনাকালীন বিষয়টা থেকে ধরেন, সেক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে কাস্টমারদের স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে আমাদেরকে করতে হবে। বিশেষ করে ভার্চুয়াল যে বিষয়গুলো বা টেলিফোনিক ডিসকাশন গুলো বা আমরা প্রজেক্ট গুলো যদি আমরা অনলাইনে দেখাইতে পারি ভিডিওর মাধ্যমে, সেটা একটা বিষয়। তো অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধি মেনে মানে বেশি করে স্বাস্থ্যই হলো সব সম্পদ। এইটাকে মেনটেন করে আমার মনে হয় সকল পলিসি করা উচিত বলে আমি মনে করি। থ্যাংক ইউ মামুন আব্দুল্লাহ স্যার। এবার আমি আবার যাচ্ছি পারভেজ আনোয়ার স্যারের কাছে। আমাদের মানে করোনা কালীন আমাদের এক্সপেরিয়েন্সের কারণে আমাদের কাস্টমারদের আপনার মানে বিল্ডিং এর ডিজাইনগত কোনো মানে পরিবর্তন কাস্টমারদের মনে আসবে কিনা? যেমন অনেক কাস্টমারই চিন্তা করতে পারে যে আমি একটা হাই রাইজ বিল্ডিং এ থাকছি, অনেক মানুষ একসঙ্গে থাকছি, আমি হাই রাইজ বিল্ডিং এ না থেকে আমি হয়তো একটা ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স করে আমার ফ্যামিলি নিয়ে থাকবো, মানে এইরকম কোনো চিন্তা কাস্টমারের মধ্যে আসতে পারে কিনা। আর একটা প্রশ্ন একই সঙ্গে, সেটা হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে অ্যাপার্টমেন্টের আপনার মানে ইন্টারনাল আপনার ডিজাইনগত কোনো পরিবর্তন কাস্টমারদের মনে আসতে পারে কিনা বা কোনো এক্সপেকটেশন কাস্টমারদের পারে কিনা? ধন্যবাদ, খুব ভালো কোশ্চেন করছেন। এটা নিয়ে আমি গত পরশুদিন আমার অফিসে একটা মিটিং এ আমি বলছিলাম। হ্যাঁ, মাউন্ট ভাই যেটা বলছিল যে আমাদের প্রাইম কাস্টমার, এই কাস্টমার গুলো কিন্তু আর অ্যাপার্টমেন্টে যাবে না। ঢাকা শহরে এখন দেখবেন যে ডুপ্লেক্স বাড়ি, ইন্ডিভিজুয়াল বাড়ি এবং আলাদা করে থাকা, যেমন আমি গত 4-5 দিনে কোয়ারি পেয়েছি যারা বসুন্ধরা এরিয়াতে আলাদা ডুপ্লেক্স বাড়ি চাচ্ছে। এই লোকগুলোই কিছুদিন আগে আমার কাছে 6,000 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট চাচ্ছিল। সুতরাং যদি সেগমেন্ট করি, যারা বড় মাপের ক্লায়েন্ট, যারা 5-6,000 স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট চেত বা গুলশান বনানীতে যারা 10 কোটি 12 কোটি ফ্ল্যাট কিন্তু, এই লোকগুলো তাদের টেস্ট কিন্তু চেঞ্জ করবে। তারা বসুন্ধরার মধ্যে বা আরেকটু দূরে বা ঢাকা শহরের আশেপাশে একটা টাউনশিপের মধ্যে তারা এখন ডুপ্লেক্স একটা বাড়ি চাবে, ইন্ডিভিজুয়াল বাসা চাবে। এটা আমি আপনাকে বলতেই পারি। এবং এইটা চাহিদা বাড়বে, মানে এই চাহিদার সাথে যে কোম্পানিগুলো অ্যাডপ্ট করতে পারবে, আশেপাশে যারা ডুপ্লেক্স ভিলা বা ইন্ডিভিজুয়াল বাড়ি করতে পারবে, তারা কিন্তু এই সময়টা ভালো গেইন করবে। কারণ এই সময় এই চাহিদাটা অবশ্যই বাড়বে। আর অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে আমি আর্কিটেক্টের সাথে কিছু স্বনামধন্য আর্কিটেক্টের সাথে কথা যেমন বলেছি। আমি একটু আপনার মধ্যে একটু যোগ করতে চাই। যেমন এখন একটা মানে ডিমান্ড চলে আসছে, সেটা আপনার আইটি রুম। যেমন এখন আপনার মানে এরকম কোনো মানে কাস্টমারের আমি আসছিলাম। বিশেষ করে আমাদের হাই রাইজ বিল্ডিং গুলোতে আমরা যেটা অনেক সময় অনেক করতাম যে ফ্যামিলি লিভিং বা আদার্স বিভিন্ন ফ্যাসিলিটি দিতাম। এখন আমরা যদি প্রত্যেকটা ফ্ল্যাটে একটা ছোট
মানে 10/8, 10/5, 10/10 একটা আইটি রুম থাকতে হবে। এবং বাড়ির যে কর্তা তাকে এখানে তার সুযোগ সুবিধা রাখার জন্য যদি এই ফ্যাসিলিটি দিতে পারি আমরা, আমরা যেমন একটা কমন ফ্যাসিলিটি দিতাম, জিম করব, সুইমিং পুল করব, আদারওয়াইজ এটাও আমাদের আনতে হবে যে কিভাবে সুবিধা মেনে প্রত্যেক বাসাতে আপনাদের আগে যেমন ছোট স্টাডি রুম করতাম, স্টাডি রুমটাকে অ্যাভয়েড করে এখানে একটা আইটি রুম করা যায় কিনা, এবং এই আইটি রুমটাকে ক্লায়েন্ট ইউজ করতে পারে কিনা, এই চাহিদাগুলো ক্লায়েন্টকে জানাতে হবে। তখনই আপনার ক্লায়েন্ট কিন্তু ইন্টারেস্টেড হবে, কারণ মানুষের কাছে তার সেফটি সিকিউরিটি এবং স্বাস্থ্যগত ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে গত 4-5 মাসে যেটা হয়েছে, মানুষ এটাকে প্রাধান্য দিয়েছে। সুতরাং যদি এখানে আমাদের আর্কিটেক্টরা এবং আমরা যারা সেলসম্যান আছে, আমরা যে ম্যানেজমেন্টকে বোঝাতে পারি যে কাস্টমার ক্লায়েন্টের সুযোগ সুবিধা অনুযায়ী আইটি রুম, ডিজিটাল রুম বা একটা ইন্ডিভিজুয়াল একটা রুম, যেখান থেকে তার কাস্টমার তার অফিস মেনটেন করতে পারবে, অফিসের কথা বলতে পারবে। ইভেন টোটাল বিল্ডিং কমপ্লেক্সে আপনার হচ্ছে যদি কোনো কোম্পানি যদি আইটি ফ্যাসিলিটি আরো একটু বাড়িয়ে দেয়, আইটি ফ্যাসিলিটি যদি আরো ফ্যাসিলিটি যোগ করে দেয় যেটা কমন ফ্যাসিলিটি হিসেবে, সেই ক্ষেত্রেও আমার মনে হয় কোম্পানিগুলোর জন্য একটা ভালো একটা দিক নিয়ে আসবে, ভালো ফ্যাসিলিটি বয়ে আনবে। সুতরাং টোটাল ব্যাপারটাকে আমাদের নতুন করে চিন্তা করতে হবে। চিন্তা করে আগামী 2-3 বছরের মধ্যে আমাদের মার্কেটিং সিস্টেমটাকে পাল্টাতে হবে। ক্লায়েন্ট কি চাচ্ছেন, ক্লায়েন্টের চিন্তা ভাবনা করে, যে আইটি রুম বললেন বা যারা প্রাইম কাস্টমার তাদের জন্য ইন্ডিভিজুয়াল মানে হাউস কথা বলেন, এইটা মানে অর্থাৎ আপনার এখন আমাদেরকে ইউএসপি চিন্তা করতে হবে, রাইট, যে ইউএসপি কাস্টমার চিন্তা করতে হবে। আমরা কি ইউএসপি কাস্টমারকে দিতে পারি। রাইট রাইট, এটা আমি ইউএসপি সুবিধা আমার কি কি দিতে পারছি, এবং এইটা কিন্তু আপনাদের জন্য একটা ভ্যালু এডেড হবে। যে কোম্পানি যে প্রজেক্টে বেশি ইউএসপি সুবিধা দিতে পারবে এবং মডার্ন ইউএসপি সুবিধা দিতে পারবে, সেই প্রজেক্টগুলো বেশি ভ্যালু এডেড করবে এবং সেই প্রজেক্টগুলো মার্কেটে বেশি চলবে, এবং কাস্টমারের জন্য এরকম বেশি ভালোভাবে ফ্রেন্ডলি হবে। এবং কাস্টমার কাছে এই ভ্যালুগুলো, এই ফিচারগুলো আপনি যখন যত বেশি বলবেন, ক্লায়েন্ট 500 টাকা বেশি দিতেও রাজি, তবু তার স্বাস্থ্য সুরক্ষা করতে এসে চাবে। সুতরাং ইউএসপি ডিজিটালাইজ একটা বিল্ডিং, যেমন ডিজিটাল বাংলাদেশ, এভাবে ডিজিটাল একটা বিল্ডিং আমরা করতে পারি, এবং এটাকে কিভাবে করা যায়, এটা টোটালটা ইন্ডিভিজুয়াল যদি আমরা সার্ভার দিতে পারি, একটা বিল্ডিং একটা ইন্ডিভিজুয়াল সার্ভার যেটা আমরা অফিসে দিতে পারি, এটা যদি আমরা যখন সাব স্টেশন দিই, জেনারেটর দিই, একটা ইন্ডিভিজুয়াল সার্ভার দিয়ে দিলাম, এইটা কোম্পানিগুলো বা ক্লায়েন্ট গুলো ভালোভাবে গ্রহণ করবে। সুতরাং নতুন করে ডিজিটালাইজ ফর্মুলাসটা আমাদের ভাবতে হবে। রুদ্র, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ পারভেজ আনোয়ার স্যার। আমি এবার যাচ্ছি মামুন আব্দুল্লাহ স্যারের কাছে। আপনার কাছে আমার একই প্রশ্ন, যে কাস্টমারদের মধ্যে আপনার অ্যাপার্টমেন্টের পরিবর্তে, হাই রাইজ বিল্ডিং এর পরিবর্তে ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স এর মানে চাহিদা বাড়বে কিনা, আর হাই রাইজ বিল্ডিং গুলোতে আপনার ইন্টারনাল ডিজাইনগত কি কি মানে পরিবর্তন বা কি কি মানে নতুন তো কাস্টমার এক্সপেক্ট করছে, বা নতুন কি ইউএসপি আমরা দিতে পারি কাস্টমারদের জন্য। মামুন আব্দুল্লাহ। আসলে কাস্টমারদের বা হিউম্যান বিইং যারা, দোজ হু আর হিউম্যান বিইং, তাদের আসলে চাহিদার কোনো শেষ নেই। যেহেতু একটা প্যান্ডামিক এসছে, একজনকে স্পর্শ করলে একজন আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে এই সিচুয়েশনে মানুষ কিন্তু বাঁচার জন্য অনেক ধরনের কথা বলবে, কিন্তু এটা বাস্তবতার আলোকে আপনাকে ভাবতে হবে। যেমন ধরেন ডুপ্লেক্স যদি কেউ চায়, সেক্ষেত্রে একটা শ্রেণীর মানুষ একটা জায়গায় গিয়ে একটা সীমিত জায়গা, সেটা 100 বিঘা, 200 বিঘা, 300 বিঘা, 400 বিঘা, 500 বিঘা, এই একটা ইন্ডিভিজুয়াল জায়গায় 10,000 ফ্যামিলি বা 20,000 ফ্যামিলি থাকতে পারবে। বা সেক্ষেত্রে কিন্তু আপনার বেসিক চাহিদা, কিন্তু বেসিক যে আরবানাইজেশন প্রবলেম সলভ হবে না। সেক্ষেত্রে আমাদেরকে এই প্যান্ডামিক যদি দীর্ঘস্থায়ী হয়, আমি আগেই বলেছি, মানুষ কিন্তু এখন কনফিউশনে আছে। হোয়াট হ্যাপেন টুমরো? দিস প্যান্ডামিক উইল বি সাস্টেইন নেক্সট 4 years or 4 months. You have must have to realize it. That's why মানুষ কিন্তু এখন চিন্তা করছে না যে ইন্ডিভিজুয়াল ডুপ্লেক্সে যাবে না ডিজাইন নাকি। এখন দেখা যাচ্ছে আমি সম্পূর্ণ চিন্তা ভাবনা চেঞ্জ করে ফেললাম। আমি একটু যোগ করতে চাই। আপনার ইন্টারন্যাশনাল বিভিন্ন রিসার্চ বলছে যে আপনার কোভিড-19 খুব ইজিলি পৃথিবী থেকে যাচ্ছে না। এমন হতে পারে যে আপনার কোভিড-19 কে সাথে নিয়ে লং টাইম জীবন জীবিকা কন্টিনিউ করতে হবে। যেমন এইডস এর মানে নিতে হয়েছে, ক্যান্সারকে নিতে হয়েছে,
তো ব্যাপারটা হচ্ছে তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। তো এই অনেক বেশি ভয়ঙ্কর কোভিড-19 কে সঙ্গে নিয়ে লং টাইম জীবিকা যখন কন্টিনিউ করতে হবে, লাইফটাকে কন্টিনিউ করতে হবে, এক্ষেত্রে কাস্টমার মধ্যে এইরকম কোনো প্রত্যাশা আশাটা প্রত্যাশা, স্বাভাবিক আর আসতে পারে কিনা? ধন্যবাদ। প্রত্যাশা আমি আগেই বলেছি, প্রত্যাশার শেষ নেই। আপনার এখানে কিন্তু এই ঢাকা শহরটা স্প্রেড হচ্ছে, বাট দেখেন এতটুকু জায়গায় প্রায় 2 থেকে 2.5 কোটি লোকের বসবাস। আপনি যদি চিন্তা করেন ডিজাইনগত ব্যাপারে বুঝতে পারবেন, বাট এটাকে বাস্তবায়ন করা খুব কঠিন। সেক্ষেত্রে এইটা এই এই কাস্টমারের চাহিদার সাথে এই প্যান্ডামিকের যে একটা দ্বন্দ্ব, এটাকে সমাধান করতে একটু সময় লাগবে। তবে হ্যাঁ, কাস্টমার ইন্ডিভিজুয়ালি বসবাস করার একটা আগ্রহ থাকতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে এখন থেকে হবে যে আসলে এই করোনা নিয়ে বসবাস করতে গেলে যে ডিজাইনগত চেঞ্জের ব্যাপার বা ডুপ্লেক্সের বিষয়গুলো যদি বাস্তবতা এগুলো সম্ভব, সেক্ষেত্রে এগুলো চেঞ্জ করা অবশ্যই করতে হবে। থ্যাংক ইউ মামুন আব্দুল্লাহ স্যার। আমি পারভেজ আনোয়ার স্যারের কাছে যাচ্ছি। উন্নত বিশ্বে আমরা দেখতে পাই আপনার গেটেড কমিউনিটি, পর্যাপ্ত গেটেড কমিউনিটি আছে। আমি অনেকগুলো দেশ ঘুরতে গিয়েছি, অনেক সুন্দর সুন্দর গেটেড কমিউনিটি দেখেছি, কন্ডোমিনিয়াম প্রজেক্ট দেখেছি। আমাদের বাংলাদেশে গেটেড কমিউনিটি কন্ডোমিনিয়াম প্রজেক্ট গুলো খুব কম, আর যেগুলো আছে ওই মানের না, দু একটাকে আমরা বাদ দিলে। তো এই ক্ষেত্রে আমাদের কেন গেটেড কমিউনিটি মানে গড়ে উঠছে না? আর আমাদের বাংলাদেশে যে ল্যান্ড প্রজেক্ট গুলো আছে, দুই একটা কোম্পানি ব্যতীত কেন ল্যান্ড প্রজেক্টের প্রতি আমাদের কাস্টমারদের আগ্রহটা অতটা বাড়ছে না? ধন্যবাদ রুদ্র, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমিও বিশ্বের কয়েকটি দেশে ঘুরেছি। ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও ডেটেড কমিউনিটি, ডেটেড বিল্ডিং কন্ডোমিনিয়াম প্রজেক্ট খুব ভালোভাবেই চলছে। মানে ওদেরকে একটা সমাজ বলা হয়, একটা সোসাইটি বলা হয়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশে 80 কি 2টি, আমি যদি নাম বলতে চাচ্ছি না, 80 কি 2টি কিছুটা সফলতার পর দেখছে। এছাড়া আর কোথাও বাংলাদেশে কিন্তু ডেটেড প্রজেক্ট গড়ে উঠে নাই। এবং এইটা উঠে নাই কারণ এখানে অনেক, আমাদের সবচেয়ে মূল যে কারণটা হচ্ছে আমাদের ল্যান্ডের স্কারসিটি। আমাদের অ্যাভেলেবেল ল্যান্ড ঢাকা শহরে নেই, এবং আমাদের ডেভেলপার যে ওনার আছেন তারা মানে ঢাকা শহরের আশেপাশে যাবেন, এটা মনে হয় খুব সম্ভবত গভর্নমেন্টেরও চাহিদা যে ঢাকা শহরের আশেপাশে একটা কমিউনিটি গড়ে তোলা। এই ডেভেলপার কোম্পানিগুলো এরা যেতে চায় না, ল্যান্ডের স্কারসিটি আছে, এবং তারা ভাবে যে আমরা এখানে প্রজেক্ট করলে বেরিয়ে আসতে পারবো কিনা, অনেক হিউজ ইনভেস্টমেন্ট থাকে। তবে ডেটেড কমিউনিটি এটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। যদি আমরা ডেটেড কমিউনিটি করতে পারি তাহলে একটা জায়গার মধ্যে সমস্ত ফ্যাসিলিটি পাওয়া যায়। এবং ঢাকা শহরের যেমন আমি একটু যোগ করতে চাই আপনার, আমি যে গেটেড কমিউনিটি বা কন্ডোমিনিয়াম প্রজেক্ট গুলোতে আমি যেটা দেখেছি, ওদের গার্বেজ সিস্টেমটা অনেক সুন্দর, বাট আমাদের গার্বেজ সিস্টেমটা এরকম কেন হচ্ছে না? এটাই বললাম যে আমরা আসলে আমাদের, আপনি দেখেন করোনার মধ্যেও আমরা কিন্তু আমাদের সোকল যে মানসিকতা এটার থেকে বেরিয়ে আসতে পারিনি। এবং আমাদের এখানে যে কাউকে ইনিশিয়েটিভ নিতে হবে, কাউকে যে ফরওয়ার্ড স্টেপ নিতে হবে, সেটা নিতে পারছি না। গার্বেজ সিস্টেমটা এটাকে দিয়ে ধরেন যদি একটা বড় ডেটেড কমিউনিটি করতে পারি, এবং এইটার গার্বেজ সিস্টেম দিয়ে ওই ডেটেড কমিউনিটিতে একটা আলাদা একটা ইনকামের সোর্স বের করা সম্ভব, সেই যে চিন্তা ভাবনা, সেই পলিসি, এবং কোম্পানিগুলো যে ইভেন্ট ম্যানেজমেন্ট করে, অর্থাৎ অ্যাপার্টমেন্টের সার্ভিস, সেই চিন্তা ভাবনা কোম্পানিগুলো করে না। তবে করোনাকালীন যে বাস্তবতা এবং সামনে যে দিক আসছে, এবং ঢাকা শহরে ল্যান্ডের যে পরিমাণ দাম দিনে দিনে বাড়ছে, এবং মানুষের চাহিদা যেভাবে বাড়ছে, এবং ঢাকা শহরে মানুষের যে পরিমাণ 2-2.5 কোটি মানুষ, তাদের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে একটা বড় বড় ল্যান্ড প্রজেক্ট নিয়ে ফরওয়ার্ড ভাবে ঢাকা শহরের আশেপাশে একটা ডেটেড কমিউনিটি করতে হবে। এবং এই ডেটেড কমিউনিটি করলে একই জায়গাতে অনেক লোড বাস্ট হবে। যেটা আমি বলতে চাচ্ছিলাম, ঢাকা শহরের মধ্যে ট্রাফিকটা অনেক ঝামেলা মিটে যাবে, কারণ এই একই প্রজেক্টের মধ্যে স্কুল, কলেজ, হসপিটাল সহ আদার্স ফ্যাসিলিটি গুলো আসতে পারে। মানুষ কিন্তু বিনা প্রয়োজনে শহরে ঘুরতে চাবে না। সুতরাং যদি আমরা এটা ডেটেড কমিউনিটি যদি ঢাকা শহরে 10 বছর করতে পারি, আমার মনে হয় মানুষ যাবে। কারণ এখন ডিজিটালের যুগ, মানুষ সারা কমিউনিটির চাহিদা সম্পর্কে জানে। এটা ওয়ান। সুতরাং এটা আমাদের উদ্যোক্তাতে, এটা আমাদের ওনারদেরকে ভাবতে হবে। 2 নম্বর হচ্ছে ল্যান্ড প্রজেক্ট। আমি একটু যোগ করতে চাই। করোনা কিন্তু যে জিনিসটা আমাদের মধ্যে একটা হ্যাবিট নিয়ে আসলো, সেটা হচ্ছে প্রত্যেকটা বাসায় যেমন টেলিভিশনের কেবল লাইন সংযোগ আছে,
আপনি দেখবেন যে মানে জি খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা বাসায় আপনার মানে নেট কানেকশন হয়ে যাবে, এবং correct, এবং right. আমাদের মধ্যে ডিস্টেন্সটা মানে আহ, মানে আহ, মানে ফিজিক্যালি যে মিটিং গুলো আমরা অ্যারেঞ্জ করতাম এটা অনেকটা কমে যাবে। আর এটার কমে কারণে যাবে, আমার রাইট। মনে হয় ঢাকার আশেপাশে যে গেটেড কমিউনিটি বা বড় কন্ডোমিনিয়াম প্রজেক্ট করলে আমরা এটা ভালো করতে পারবো। জি বস। এবং খুবই ভালো করতে পারবো, মানুষের চাহিদাটা থাকবে। আর যেটা বললেন ল্যান্ড প্রজেক্ট, আমার অনেক বন্ধুরা ল্যান্ড কোম্পানিগুলোতে আছে, কিন্তু দুঃখজনক ভাবে একটি কিন্তু কি, আমি যদি নাম ধরেই বলি, একমাত্র আমরা আমরা বসুন্ধরা আমরা বারিধারা নাম প্রজেক্ট। না বলি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি বলছি এই একটা হ্যাঁ নাম যেহেতু সাকসেস প্রজেক্ট বললাম, এই প্রজেক্টটা ছাড়া আমরা কিন্তু কিছু কোম্পানিগুলো দিব, বা মানুষের একটা নেগেটিভ ধারণা হয়ে গেছে ল্যান্ড প্রজেক্ট সম্পর্কে। তো আমি ল্যান্ড প্রজেক্টটা খুব ইম্পর্টেন্ট। তো আমি যেটা, যারা ল্যান্ড ওনার আছেন তারা, তাদের যে কমিটমেন্ট থাকে মানুষের প্রতি, যে কমিটমেন্ট থাকে, এই কমিটমেন্ট গুলো যত সময় পূরণ করতে পারে না, এবং ল্যান্ড প্রজেক্ট গুলোতে খুব অ্যাগ্রেসিভ মার্কেটিং করে, ক্লায়েন্ট গুলোকে মানে খুব অ্যাগ্রেসিভ ভাবে ধরার চেষ্টা করে, যার সুবাদে হয়েছে কি ক্লায়েন্ট এবং ল্যান্ড প্রজেক্টের মধ্যে একটা বিশ্বাস অবিশ্বাস দোলাচল সৃষ্টি হয়েছে। এইটা দূর করে আমার মনে হয় যদি ল্যান্ড প্রজেক্ট গুলোকে যদি সুন্দর করে করতে পারা যায়, তাহলে এক্সিস্টিং ঢাকা শহরের উপর চাপটা অনেক কমে যায়। সুতরাং ল্যান্ড প্রজেক্ট যারা ওনার আছে এদের প্রতি অনুরোধ থাকবে, এবং যারা আমার এখানে কলিগরা আছে তারাও যদি তাদের ওনারকে বোঝাতে পারে যে একটা সুষ্ঠু ল্যান্ড প্রজেক্ট করতে পারে যেটা মানুষের চাহিদা পূরণ করতে পারে, সেটা আমাদের অর্থনীতিতে একটা ভালো ভূমিকা রাখতে পারে। ধন্যবাদ রুদ্র। আমি একটু তারপর একটু যোগ করতে চাই আপনাকে শেষ করার আগে। দেখা যাচ্ছে যে আমাদের রিয়েল এস্টেটের কিছু ল্যান্ড কোম্পানির জন্য আমাদের রিয়েল এস্টেটের দুর্নাম সৃষ্টি হচ্ছে। দুর্নাম হচ্ছে, রাইট রাইট। ওনাদের কি এটা বন্ধ করা উচিত কিনা? অবশ্যই অবশ্যই, শুধু রিয়েল এস্টেট যা, শুধু টোটাল সেক্টরটা। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমার সিঙ্গাপুরে যাওয়ার একটা এক্সাম্পল হয়েছিল। ওখানে আমার দেশে যেমন ইউনিলিভারে জব করলে বা মাল্টিস্টান কোম্পানি জব করলে তাকে যেমন খুব ভালো চোখে দেখা হয়, হয় না, সিঙ্গাপুরে আপনি রিয়েল এস্টেট সেক্টর যোগ করলে তাকে খুব ভালো চোখে দেখা হয়। কারণ সিঙ্গাপুরের ওই ভদ্রটা আমাকে বলছো যে তুমি বিশ্বের সবচেয়ে দামি, সবচেয়ে লার্জেস্ট প্রোডাক্ট সেল করছো, বাট আপনার যদি একটা ইউনিভার্সিটিতে যান, এখানে খুব একটা সাবান সেল করছে, টুথপেস্ট সেল করছে। বাট কিছু ল্যান্ড প্রজেক্ট, কিছু কোম্পানির জন্য আমাদের যে সামাজিক গ্রহণযোগ্যতা, সামাজিক চাহিদা কিন্তু সেভাবে কর্পোরেট লেভেলে আসতে পারে না, এই ধরনের কিছু ল্যান্ড কোম্পানির জন্য বা কিছু ডেভেলপমেন্টের জন্য। সুতরাং টোটাল সেক্টরটাকে চাহিদা মেটানোর জন্য, টোটাল সেক্টরের ডিমান্ডটা ইনক্রিজ করার জন্য শুধু ল্যান্ড প্রজেক্ট না, অ্যাপার্টমেন্ট কোম্পানিগুলোকেও নিয়ম কানুনের মধ্যে থেকে মানুষের যে কমিটমেন্ট, এটা রক্ষা করতে পারলে আমার মনে হয় আমাদের জব সেক্টরে একটা ভালো ডিমান্ড তৈরি হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ বস। আমি এবার এবার যাচ্ছি মামুন আব্দুল্লাহ স্যারের কাছে। আপনার কাছে আমার একই প্রশ্ন, যে আমাদের দেশে গেটেড কমিউনিটি বা আপনার কন্ডোমিনিয়াম প্রজেক্ট কেন ওইভাবে গড়ে উঠছে না, আর যেগুলো গড়ে উঠছে সেগুলো ইন্টারন্যাশনাল মানের কেন হচ্ছে না? আর আমাদের মানে রিয়েল এস্টেট সেক্টরের মধ্যে আমরা দেখছি যে ল্যান্ড প্রজেক্ট যারা করছে, যে কোম্পানিগুলো করছে, দুই একটা কোম্পানি ব্যতীত ওইভাবে কাস্টমার ডিমান্ড পূরণ করতে পারছে না। এ বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে। সুন্দর, ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। মেগা গেটেড কমিউনিটি, মেগা গেটেড কমিউনিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন প্রেজেন্ট। তো বেসিক্যালি এখানে মেইন সমস্যাটা হয়েছে কি, there is no decentralization in our administration system of Bangladesh. যেমন ধরেন, আপনি যদি শিক্ষার ক্ষেত্রে ভাবেন, ইউ হ্যাভ টু কাম ঢাকা। আপনি যদি চিকিৎসার ক্ষেত্রে ভাবেন, ইউ হ্যাভ টু কাম ঢাকা। আপনি যদি শিক্ষার ক্ষেত্রে বলেন, ইউ হ্যাভ টু কাম ঢাকা। আপনি যদি আইনি লড়াই করতে চান, ইউ হ্যাভ টু কাম ঢাকা। এভরিথিং, সবকিছু ঢাকা কেন্দ্রিক। এখন আপনি যদি এটাকে ডিসেন্ট্রালাইজেশন করতে পারেন, তাহলে কিন্তু অর্থনীতি কিন্তু আপনার মেগা গেটেড কমিউনিটি হয়ে যাচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মেগা গেটেড কমিউনিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসলে এখানে উন্নত ভাবে এটা সৃষ্টি হচ্ছে না, এই কারণেই যে এইখানে যারা বসবাস আমরা করব, এদের এদের চিন্তা ভাবনার অনেক চেঞ্জ আনতে হবে। একটা জায়গায় অনেক সিস্টেম থাকে, একটা টিস্যু ফেলা থেকে শুরু করে অনেক সিস্টেম আপনাকে মেনটেন করতে হবে। যখন অনেক মায়ের সন্তান একই জায়গায় বসবাস করে, তারা এই বিষয়টাকে মেনটেন করতে পারে না। পাশাপাশি হয় কি,
একটা সময় গিয়ে এটার উপরে একটা নেগেটিভ প্রভাব পড়ে। সেক্ষেত্রে অনেক অনেক সময় অনেক বড় বড় ডেভেলপার এই জায়গাটাতে ইনভেস্ট করতে রাজি হয় না। পাশাপাশি আমাদের তো আইডেল ল্যান্ডের অভাব তো আছেই। এট এ টাইমে অনেক জমি পাওয়া যায় না, এটা একটা বিষয়। এটা ম্যানেজ করাটা একটা বিষয়। হ্যাঁ, এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমাদের মেগা গ্রেডেড কমিউনিটি ঢাকার আশেপাশে করতে চাই আমরা। সেক্ষেত্রে কমিউনিকেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা কমিউনিকেশন ভালো করার চেষ্টা করছি, অনেক হয়েছে। আসলে মেগা গ্রেডেড কমিউনিটি করতে গেলে ট্রাফিক সিস্টেমটা বা কমিউনিকেশনটা আরো সুন্দর করতে হবে। সেক্ষেত্রে মানুষ ওইসব ঢাকার বাইরে গিয়ে 110 কিলো 20 কিলো বা 50 কিলো ওই দূরে গিয়ে ওই মেগা গ্রেডেড কমিউনিটিতে মানুষ থাকার আগ্রহ প্রকাশ করবে যদি আপনি আপনার কমিউনিটি স্ট্রং করতে পারেন। এই একটা পয়েন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে যে আসলে ল্যান্ডের বিষয়গুলো, এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা কোম্পানির নিজস্ব আইডিওলজিটির ব্যাপার, আর কিছুই না। আমি একটা কোম্পানি করেছি, আমি নিলাম, আমি 10 কাঠা বা 50 কাঠা বা 500 বিঘা ল্যান্ড নিলাম, আমি যদি 5,000 বিঘা বিক্রি করে বসে থাকি, সেখানে তো বিড়ম্বনার ব্যাপার। এখানে আসলে এই যে আত্মকেন্দ্রিকতা মানুষের ভিতরে কাজ করে বিধায় অনেক সময় এই ল্যান্ডের যারা আছে এরা অনেক সময় দিতে পারে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের নৈতিকতা চেঞ্জ হলেই এই বিষয়গুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো বলে আমি মনে করি। আর মেগা গেটেড কমিউনিটি আমি আবার যাই, এটা খুবই ভালো একটা জিনিস, যেখানে একটা জায়গাতে মানুষ সকল ধরনের সুযোগ সুবিধা আসলে পাবে। এইটাকে যদি সঠিকভাবে একটা ডেভেলপার কোম্পানি যখন একটা মেগা কমিউনিটি করে, সেটা করে এখানে একটা স্কুল, এখানে একটা কলেজ, এখানে একটা মাদ্রাসা, এখানে একটা মসজিদ, এখানে আরো খেলার মাঠ, অনেক কিছু বিষয় নিয়ে ভাবে। কিন্তু আমরা বাস্তবে দেখি আমাদের খেলার মাঠে গিয়ে দেখেছি আপনি এমন একটা কাণ্ড করলাম, বা আরো অনেক বিষয় আছে, এই বিষয়গুলো একটা কন্ট্রাডিক্টরি কাজ করে। দ্যাটস ওয়াই আমি বলি, আমরা যারা মেগা গ্রেডেড কমিউনিটিতে ফ্ল্যাট কিনবো, এদের 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 যে একটা ডিসিপ্লিন অ্যাপ্রোচ চেঞ্জ হলেই আমি মনে করি অনেক ডেভেলপাররা এইসব জায়গাতে মেগা গ্রেডেড কমিউনিটি করতে আগ্রহী হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। থ্যাংক ইউ মামুন আব্দুল্লাহ স্যার। আমি শেষ প্রশ্ন নিয়ে যাচ্ছি পারভেজ আনোয়ার স্যারের কাছে। বাংলাদেশের বিভিন্ন সেক্টরের জন্য অ্যাসোসিয়েশন আছে, আমাদের রিয়েল এস্টেট সেক্টরে কোনো অ্যাসোসিয়েশন নেই। বাংলাদেশের, আমি জানি বাংলাদেশে কোনো উদ্যোগ নিয়ে ওটার মানে অ্যাসোসিয়েশন রিলেটেড কোনো উদ্যোগ নিয়ে ওটার সফলতা পাওয়া অনেক টাফ। কারণ আমরা বিভিন্ন মায়ের বা বিভিন্ন বাবার সন্তান, আমাদের বিভিন্ন মন মানসিকতা থাকে। দেখা যাচ্ছে যে আমরা সব উদ্যোগকেই আমরা সহজে ইজিলি নিতে পারি না। অনেকেই হয়তো আমরা ছোটখাটো পরিসরে উদ্যোগ নেওয়ার চেষ্টা করি বা সফল হই বা হই না। আমরা বৃহৎ পরিসরে আমরা কিছু করার চিন্তা করি না, ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করে থাকি। তো আমি আপনার কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশ রিয়েল এস্টেট সেক্টরের জন্য একটা অ্যাসোসিয়েশন কতটুকু দরকারি সার্বজনীন, যেটা আমরা রিয়েল এস্টেট, আমরা কোনো কোম্পানির কম্পিটিটর নয়, আমরা কোম্পানির অপোজিশনে নয়, আমরা কোম্পানির ডেভেলপমেন্ট করার জন্য যে অ্যাসোসিয়েশন কোম্পানি ডেভেলপমেন্টে কাজ করবে, এমপ্লয়ীদের স্কিল ডেভেলপমেন্টে কাজ করবে। আপনি জানেন বা আমরা সবাই, আমরা যারা সেলস এর মার্কেটিং এর সঙ্গে আছি, আমরা একটা বিয়ে বাড়িতে গেলেও আমরা আমার কোম্পানি প্রজেক্ট সেল করার চেষ্টা করি। আমি রাত রাত 10টা 12টা আমি আমার কোনো দেশের বাইরে কোনো ফ্রেন্ডের সঙ্গে যখন আমি কথা বলি, চ্যাট করি, আমি ওর কাছেও আমি অ্যাপার্টমেন্ট সেল করার চেষ্টা করি। তার মানে কি, আমরা 24 ঘন্টা আমরা কোম্পানির জন্য সময় দিই। তো সেই কোম্পানিকে অবশ্যই আমরা ভালোবাসির জন্যই আমরা সময় দিই। তা আমরা যে অ্যাসোসিয়েশন করতে চাই, আমরা কোম্পানির বিপক্ষে না, আমরা কোম্পানির পক্ষে। আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা কোম্পানির প্রত্যেকটা সেগমেন্টের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করতে চাই, যেন আমরা যারা আছি এই সেক্টরের সাথে আছি, যেন আমাদের স্কিলগত কোনো কারণে আমাদের কারো চাকরিচ্যুত হতে হয়। তো এই বিষয়টা নিয়ে আমি আপনার মতামত জানতে চাই যে বাংলাদেশের রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের কতটা দরকারি এবং এটাকে সাকসেস করার জন্য আমাদের কি করা উচিত। ধন্যবাদ রুদ্র।
মানে আমরা এতক্ষণ করোনা নিয়ে আলোচনা করছিলাম। আমি মনে করি যারা আমরা রিয়েল এস্টেট সেক্টরে আছি, করোনাকালীন সময়ের মধ্যে সবচেয়ে ভালো অর্জন আমাদের যেটা, যে রিয়েল এস্টেট সেক্টরে, বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরে যা কিনা আমাদের জাতীয় অর্থনীতিতে প্রায় 20% অবদান করে, এদের যে হিউজ একটা এমপ্লয়ি আছে, তাদের যে একটা অ্যাসোসিয়েশন দরকার, সেটার গুরুত্বপূর্ণ উপলব্ধি আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। যার মধ্যে রুদ্র আপনাকে ধন্যবাদ জানাই, আপনার একটা খুব ভালো উদ্যোগ ছিল যে আমরা কয়েকটা সিরিজ মিটিং করেছি একটা রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন করার জন্য। আমি বলি, আমার বাবা কিন্তু লয়ার, উনি একটা বারের মেম্বার। উনি বারের মেম্বার যার সুবাদে হয়েছে কি, আমরা দেখেছি যে আমার অনেক বাবার কলিগস আছে, তাদের বিপদ আপদ, প্রয়োজন অপ্রয়োজনে, ভালো সময় খারাপ সময় এই বার কাউন্সিলটা তার কাছে চলে আসে, এগিয়ে আসে। তারা কিন্তু খুব বেশি, মানে আমার বাবাকে প্রতিদিন যে বার কাউন্সিলে যেতে হয় তা কিন্তু না। এদের কাজ হচ্ছে যে, যেটা রুদ্র বলছিলেন, আহ প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা সদস্যের স্কিল ডেভেলপমেন্ট এবং প্রত্যেকটা মানুষের আর্থিক সচ্ছলতা এবং জীবন জীবিকার একটা নিশ্চয়তা প্রদান করা। এবং সেখানে দেখা যাচ্ছে কি, যে একটা অ্যাসোসিয়েশন করলে যেটা অনেকে ভাবছে যে আমরা আমাদের ওনার মাদার অর্গানাইজেশন, যেখানে আমরা জব করি, যেখানে আমরা চাকরি করি, যেটা আমাদের রুটি রুজি, সেটার সাথে আমাদের কনফ্লিক্ট, এটা কোনো মতেই না। বরং আমাদের রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন করলে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে। এবং আমাদের একে অপরের সাথে আমরা যদি আমাদের অভিজ্ঞতাও বিনিময় করি, তাহলে আমাদের স্কিলটাও ডেভেলপমেন্ট হবে। এবং যদি আমরা একটি বড় সংগঠন করতে পারি, আমি এই স্কিমের মাধ্যমে আমি আবারও বলছি, রিয়েল এস্টেট সেক্টরে যেটা আমরা গত রোজার মাসে আগের তো চেষ্টা করছি, সেটা যদি আমরা করতে পারি, মিনিমাম একটা সদস্য ফি নিয়ে যদি আমরা দাঁড় করাতে পারি, তাহলে কিন্তু যদি চিন্তা করেন, আমরা যদি রিয়েল এস্টেট সেক্টরে যদি মিনিমাম 50,000 লোক জব করি, এবং 50,000 লোক মিনিমাম যদি 100 টাকা করেও যদি তার সদস্য ফি দিয়ে শুরু করতে চায়, একটা হিউজ টাকা, 5 কোটি টাকার একটা ফান্ড তৈরি হয়। এবং এই ফান্ডটা যদি আমরা নিয়মিত বাৎসরিক যদি 100 টাকা করে করি, অনেক কিছু করতে পারি। তাহলে হবে কি, আমি আবার বলছি, কোম্পানির সাথে কোনো কিছু না, আমাদের কোম্পানির, আমরা যে যে প্রতিষ্ঠানে আছি সেই কোম্পানিগুলোর ইন্ডিভিজুয়াল, যেমন ধরেন আমার যে প্রজেক্ট গুলো আছে, হয়তো রুদ্র কোম্পানি বা মামুন ভাই কোম্পানির সাথে সেই প্রজেক্ট মিলছে না, মামুন ভাই আমাকে সাজেশন করতে পারে যে আমার একটা ক্লায়েন্ট আছে, যা আমার, তোমার ওখানে প্রজেক্ট আছে, আমার এখানে নেই, তুমি ক্লায়েন্টটা দেখতে পারো। অর্থাৎ যে এক্সচেঞ্জ ভিউ, এটা কিন্তু আমাদের কোম্পানির জন্য উপকার হবে, অ্যাজ ওয়েল এজ আমরা উপকার হব। 2 নম্বর কথা হচ্ছে আমাদের আর্থিক সচ্ছলতার জন্য, আল্লাহ না করুক আমার আসলে একটা বিপদ হতে পারে, করোনাতে আমার অনেক কলিগ মারা গেছেন। তো আমরা যদি একটা ফান্ড থাকতো, আমরা কিন্তু এদেরকে এই ফান্ড থেকে, আমি জানি, আমি অ্যাসেটের, আমি সরি নাম বলতে চাই না, আমার একজন কলিগ ছিল, সে খুবই দুর্দশা অবস্থা ছিল। করোনাকালীন সময় তার বেবি হয়েছে, বেবির হসপিটাল খরচটা সে মেটাতে পারে নাই, তার অফিস থেকে সে কোনো সুযোগ সুবিধা পায় নাই। এই ধরনের কিছু এমপ্লয় যারা আমাদের বন্ধু, যারা আমার কলিগ, তাদের থেকে আমরা এগিয়ে আসতে পারি। আমি আবারও বলছি, অবশ্যই। আমাদের স্কিল ডেভেলপমেন্ট, আমাদের যারা কলিগ আছে তাদের আর্থিক নিশ্চয়তা, এবং আমাদের মধ্যে একটা সৌহার্দ্য। ইনকেস ধরেন আমার কোম্পানিটা আজকে বন্ধ হয়ে গেল, বা মাউন্ট ভাইয়ের কোম্পানিটা বন্ধ হয়ে গেল, তাহলে কিন্তু মাউন্ট ভাই আমাকে বলতে পারে আমার অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে আপনার সিভি থাকলে আপনাকে অমুক কোম্পানিতে আমরা দিলাম। সো এই যে করতে পারলে আমাদের সবার মধ্যে যে একটা ইন্টার রিলেশন সৃষ্টি হবে, মানে এই ইন্টার রিলেশন করতে পারলে আমরা আমাদের মধ্যে, আমাদের নিশ্চিতভাবে মাউন্ট ভাইয়ের কাছে আমার অনেক কিছু শেখার আছে, আমার কাছ থেকে রুদ্র শেখার আছে, বা আমাদের সবার কাছে অনেক কিছু শেখার আছে। তো সেই শেখা থেকে সেটা আমাদের স্কিলটা ডেভেলপমেন্ট করবে, আমাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ডেভেলপমেন্ট করবে, এবং আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো। সেই জন্য বলতে চাচ্ছি যে আমি এই আজকে মিটিং এর মাধ্যমে শেষ বক্তব্য বলতে চাচ্ছি, আমাদের অতি দ্রুত, খুব অল্প পরিসর হলেও একটা ফর্ম তৈরি করতে হবে, এবং এই ফর্মটাই আমাদের সামনে দিকে এগিয়ে নিতে সহায়তা করবে। রুদ্র, ধন্যবাদ। থ্যাংক ইউ পারভেজ আনোয়ার স্যার। আমি মামুন আব্দুল্লাহ স্যারের কাছে যাচ্ছি। আহ, আপনার আছে, মাইকটা মিউট করা আছে। মামুন আব্দুল্লাহ স্যারের মাইকটা মিউট করা আছে, আপনি আপনার মাইকটা আনমিউট করেন। মামুন আব্দুল্লাহ স্যার, আপনার মাইকটা আনমিউট করেন। শোনা যাচ্ছে? হ্যাঁ, জি শোনা যাচ্ছে। এখন জি শোনা যাচ্ছে আপনাকে। আমি এখন যাচ্ছি মামুন আব্দুল্লাহ স্যারের কাছে। আপনার কাছে আমার একই প্রশ্ন, যে কোনো উদ্যোগ নিয়ে সাকসেস হওয়া বাংলাদেশের ক্ষেত্রে অনেক চাপ একটা ব্যাপার।
আমরা আমরা বাংলাদেশে প্রত্যেকটা সেগমেন্টের অ্যাসোসিয়েশন আছে, কিন্তু আমাদের রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডারদের জন্য কোনো অ্যাসোসিয়েশন নেই। হয়তো বিভিন্ন সময় ছোট ভাবে অনেকেই হয়তো চেষ্টা করেছেন, সাকসেস হতে পারেননি। তো আমরা এবার সার্বজনীন ভাবে একটা অ্যাসোসিয়েশন করার জন্য চেষ্টা করছি, বাংলাদেশের যারা আইকন আছে রিয়েল এস্টেট সেক্টরের সমস্ত আইকনদেরকে নিয়ে। তো আপনার কাছে জানতে চাই যে রিয়েল এস্টেট সেক্টরের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ এবং এটা থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারি, এ বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। মাউন্ট ভাইয়ের মিউট করা আছে। আপনার মাইকটা মিউট করা আছে। হ্যাঁ, জি, আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো বুদ্ধি টাকা, বুদ্ধিটাই টাকা। আপনি যদি মনে করেন, আমি যদি আপনাকে কোশ্চেন করি, হু ওয়ার দ্য মেজাই, জ্ঞানী কারা, এই প্রশ্নের জবাব উত্তর একটাই, যারা আজ থেকে 2 বছর পরে, 3 বছর পরে বা 4 বছর পরে এই ভাবনাটাকে ভাবতে পারবে যে ঢাকা শহরের সিচুয়েশনটা কি হবে। সে যদি আজকে ওইটা প্ল্যানটা করে ফেলতে পারে, সে কিন্তু জ্ঞানী। আর জ্ঞানীরাই কিন্তু দেখবেন যে দূরে দূরে গিয়ে জমি কিনে, জায়গা কিনে, এইটা একসময় ভবিষ্যতের অনেক বড় আকার ধারণ করে। আর যারা মনে করেন যে এই বিষয়টা থাকে, আর ঠিক আছে আমি আরো পরে সিদ্ধান্ত নেই, কিন্তু দেখা যাচ্ছে গ্রাজুয়ালি কিন্তু চ্যালেঞ্জ কিন্তু বেড়ে বাড়তেই থাকে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষের যোগ্যতাকে ধার দেওয়া উচিত। কিন্তু আমরা যারা রিয়েল এস্টেট সেক্টরে কিছু কিছু মানুষ আছি, অবসর টাইমটাকে তারা বিভিন্ন শিক্ষার দিকে না গিয়ে ভাবে তারা নিজেদেরকে ব্যস্ত রাখে। স্যার আমি আপনার মনে কাছে করি প্রতিনিয়তই ধার দেওয়া উচিত। স্যার, আর দ্বিতীয়ত, আর স্যার আমার কোশ্চেন হলো, আমি 10-এর লাঠি 1-এর বোঝা। মামুন আব্দুল্লাহ স্যার, আমি 10 মিলে করি কাজ, হারি জিতি নাই লাভ। আসলে সমাধানটা অনেক মানুষ যখন এক জায়গায় গ্যাদারিং, একজনের মতামত কিন্তু মঙ্গলের মতবাদ হতে পারে, আবার হাজার মানুষের মতবাদ হতে পারে না। মানে মানব কল্যাণ মামুন আব্দুল্লাহ স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই মতবাদ হতে পারে। আমি মনে করি রিয়েল এস্টেট সেক্টরে 10-এর লাঠি 1-এর বোঝা, 10 মিলে হারি জিতি, এটার কোনো বিকল্প নাই। দ্যাটস অল। থ্যাংক ইউ আপনাকে। আমি এখন শেষ করতে চাচ্ছি। আমি মানে আমাদের অনেক দর্শক আমাদেরকে SMS করেছেন, বাট যে SMS গুলো করেছেন সেগুলো অলরেডি আমরা আলোচনা করেছি, এই জন্য আমি আর দর্শকের SMS এ যাচ্ছি না। পারভেজ আনোয়ার স্যার, এক কথায় সবার উদ্দেশ্যে কিছু একটা বলবেন। আমি সবাইকে বলবো যে আমার যারা রিয়েল এস্টেট কলিগ আছেন, মানে কোনো প্রকার ভয় পাওয়ার কোনো কারণ নেই। সকলকে অনুরোধ করবো, বি কনফিডেন্ট। এর মধ্যে থেকেই আমাদের লড়াই করতে হবে। আমরা যারা সেলসে আসছি, বিশেষ করে রিয়েল এস্টেট সেক্টরে, এই ইকোনমিটাকে আমাদের গ্রহণ করে সামনে ভালো দিন আসবে। আমাদের পরিশ্রমের পরিমাণটা বাড়াতে হবে, তবে পরিশ্রমের টেকনিকটা আমাদের চেঞ্জ করতে হবে। আমাদেরকে মোর স্মার্ট হতে হবে, ডিজিটাল হতে হবে এবং ক্লায়েন্টের কাছে রিচ করতে হবে। সামনে ক্লায়েন্ট এই সেক্টরে ইনভেস্টমেন্ট করবেন, আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি, কারণ মানুষ সেভিংসে চলে যাবে, সেভিংসে চলে গেলে সেভিংস অর্থ এই সেক্টরে ইনভেস্টমেন্ট করবে এবং করোনা যে শিক্ষা দিয়ে গেছে সেখানে ইনভেস্টের পরিমাণ বাড়বে। সুতরাং নিজেকে, নিজের প্রোডাক্ট সম্পর্কে কনভিন্সড হয়ে সামনে এগিয়ে গেলে ভালো দিন আসবে ইনশাল্লাহ। আর আমি যেটা বলবো যে আমাদের যে অ্যাসোসিয়েশনটা ছিল, অ্যাসোসিয়েশনটা তৈরির বিষয়ে আমাদেরকে আরো বেশি উদ্যোগী হতে হবে। ধন্যবাদ আপনাদেরকে। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ পারভেজ আনোয়ার স্যার। আমি মামুন আব্দুল্লাহ স্যারের কাছে যাচ্ছি, আপনি এক কথায় কিছু একটা বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই,
পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর প্রত্যেকটা মানুষের লক্ষ্য থাকা উচিত, এই লক্ষ্যের সাথে সততাকে এক করতে হবে, কর্তব্য নিষ্ঠাকে এক করতে হবে। মূল ব্যাপার হচ্ছে থ্যাংক আমাদের প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য থাকা উচিত। ইউ এই লক্ষ্যটা একটু বলতে চাই। এই লক্ষ্য যে একটা মানুষ যখন মাস্টার ডিগ্রি কমপ্লিট এর 3-4 বছরের মধ্যে বৈবাহিক আবদ্ধ হতে হয়। তার নেক্সট 5 বছর যদি সেটা ব্যবহার করতে না পারে, তাহলে কিন্তু সে তার লক্ষ্যে সে পৌঁছতে পারবে না, সাকসেস আসবে না। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে, যীশু খ্রিস্টের একটা কথা দিয়ে আমি শেষ করতে চাই। যীশু খ্রিস্ট একটা কথা বলেছেন যে ওঠো, চলো, উদ্দেশ্যে পৌঁছানো পর্যন্ত থামিও না। যদি একটা মানুষ ওঠে এবং চলে, সে যদি উদ্দেশ্যের মধ্যে না থামে, তাহলে হবে ইনশাল্লাহ। আমি মনে করি যে সে লক্ষ্যে পৌঁছানোর মধ্যে করলে সে তার লক্ষ্য অর্জন হবেই। থ্যাংক ইউ মামুন আব্দুল্লাহ স্যার। আমি শেষ করেছিলাম, তারপরও আমি একটা দর্শকের প্রশ্ন নিচ্ছি। এমডি মুরাদ হুসাইন প্রশ্ন করেছেন, আমি পারভেজ আনোয়ার স্যারকে জিজ্ঞেস করছি। উনি ওনার প্রশ্নটা হচ্ছে রিয়েল এস্টেট সেক্টরে মানে নতুন ভ্যাকেন্সি কিভাবে ক্রিয়েট করা সম্ভব, আপনি একটু শর্টের মধ্যে যদি বলতেন। ধন্যবাদ। নতুন ভ্যাকেন্সি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। নতুন ভ্যাকেন্সি আমাদের যে এক্সিস্টিং আছে, মানুষ কিন্তু তার কোম্পানিগুলো, বিশেষ করে যারা পেশাদার কোম্পানি, প্রফেশনাল কোম্পানি, তারা কিন্তু তাদের মার্কেটিং পলিসিগুলো চেঞ্জ করবে। এবং রিয়েল এস্টেট সেক্টরে যারা ডিজিটাল এক্সপার্ট আছেন, ডিজিটালিস্ট আছেন, এদের একটা নতুন ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই সৃষ্টি হবে। এবং মানুষগুলো ডিজিটাল যারা কাজ করতে পারে, এই ভ্যাকেন্সিটা সৃষ্টি হবে। এবং যে মানুষ তার নতুন কিছু প্রোডাক্ট নতুন করে লঞ্চ করবে। যেমন আমি বললাম যে ডুপ্লেক্স ফ্ল্যাট বা ভিলা বা ইন্ডিভিজুয়াল হাউস, এটা কিন্তু কিছু কিছু কোম্পানি নিয়ে আসবে। আমার জানা মতে বাংলাদেশের 4 থেকে 5টা কোম্পানি যারা ডুপ্লেক্সে কাজ করছে। সুতরাং আগামী 4-5 মাসের মধ্যে কিছু সার্কুলার আপনারা দেখবেন। এবং এই জন্য আপনাদেরকে ওয়েল ইকুইপড হতে হবে, ডিজিটালাইজড হতে হবে এবং এই মার্কেট সম্পর্কে জানতে হবে। আগামী 3-4 মাসের মধ্যে নতুন কিছু প্রোডাক্ট ভ্যাকেন্সি আসবে রিয়েল এস্টেট সেক্টরে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ পারভেজ আনোয়ার স্যার। আজকে আমাদের সাথে যোগদান করার জন্য ধন্যবাদ পারভেজ আনোয়ার স্যার, ধন্যবাদ মামুন আব্দুল্লাহ স্যার। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা অনেক কষ্ট করে আমাদের এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আগামী প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ।